আমরা এর আগে ক্লাসে এক্সেল শিখছিলাম না? এক্সেল সম্পর্কে বিভিন্ন ধরনের আমরা ফর্মুলা শিখছিলাম। সাম করা যায়, তারপর ম্যাক্স কীভাবে করে, মিনিমাম কীভাবে করে। তো আমি হচ্ছে ফাইল ওপেন করব, মাউসের রাইট ক্লিক করে নিউ, তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, না সরি, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো আজকে হচ্ছে আপনাদের 10 নম্বর ক্লাস। এন্টার এন্টার ওপেন করবেন। তো সবসময় হচ্ছে আগে ফাইল বানিয়ে তারপর কাজ করবেন, পরবর্তীতে যাতে আবার আপনার ফাইলে গিয়ে ওপেন করতে না হয়। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম এই যে পুরো স্ক্রিনটা না, এই স্ক্রিনটার উপরে টাইটেল বার, তারপর হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, ফেস, লেআউট, ফর্মুলা, ডাটা, এগুলোকে মেনু বার বলে। এবং বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্সট কালার, টেক্সট হাইলাইট কালার, এই অপশনগুলো হচ্ছে কমান্ড। তারপর এটা ফর্মুলা বার, কলাম হেডার, রো হেডার, দেন আপনার প্রতিটা গড় হচ্ছে সেল, এটাকে বলে ভার্টিক্যাল বার, এটা হচ্ছে হরিজন্টাল বার। দেন আপনার এটা হচ্ছে শিট ট্যাব, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক বার, এই যে পুরো নিচে স্ট্যাটিক বারটা, আর একদম নিচেটা হচ্ছে টাস্ক বার। এভাবে শিখছিলাম। তারপর হচ্ছে আমরা করছিলাম সাম ফর্মুলা, তারপর হচ্ছে আমরা সাম ফর্মুলা শিখলাম, তারপর হচ্ছে ম্যাক্স শিখলাম, এরপরে কীভাবে মিনিমাম বের করতে হবে, তারপর হচ্ছে শিখলাম কীভাবে অ্যাভারেজ বের করতে হবে, প্লাস শিখছিলাম, তারপর হচ্ছে মাইনাস শিখছিলাম, ওকে। আর ইনটু দিলে কি হয়, গুণ হয়। এই বিষয়গুলো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে বা 9 নম্বর ক্লাসে শিখছিলাম। আজকে হচ্ছে আমরা আরও ইম্পর্টেন্ট যে টপিকটা আছে এটা মূলত শিখব, ওকে। প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে একটা রেজাল্ট শিট মাত্র, আচ্ছা। তো একটা রেজাল্ট শিট বানাবো, আর এই রেজাল্ট শিট বানানোর আগে আজকে যে টপিকটা থাকবে এটা হচ্ছে ইফ ফর্মুলা, ক্যাপস লক ইফ ফর্মুলা, ওকে। এতদিন শিখলেন আপনারা সাম, তারপর ম্যাক্স, মিনিমাম, অ্যাভারেজ, এগুলা। আর আজকে শিখবেন ইফ ফর্মুলা। আর এই ফর্মুলা জানলে আপনার কম্পিউটারের যে এক্সেল বাদে আদার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নলেজ, ওটাও কিন্তু একেবারে ক্লিয়ার চলে আসবে। আর এমনি কম্পিউটারটা কীভাবে চলে বা কীভাবে মডিফাই হয়েছে এটাও একটা আপনার খুব একটা ধারণা চলে আসবে এই ফর্মুলাটা। তো প্রথম হচ্ছে আমি রেজাল্ট শিট দিয়ে দেখাবো। রেজাল্ট শিটটা আমি কি বলি, আমি হচ্ছে চ্যাট জিপিটি থেকে একটা রেজাল্ট শিট নিব, যাতে আমার লিখতে না হয়। এটা আসুক, ওকে। আমি এখানে আরেকটা ফাইল ওপেন করে রাখি। আচ্ছা, রেজাল্ট শিট না, আজকে হচ্ছে আপনাদের একটা স্যালারি শিট বানানো দেখাবো। স্যালারি শিট, স্যালারি শিট, সরি প্রথমে একটা ভুল ছিল। আজকে ক্লাসের টপিক হচ্ছে স্যালারি শিট কীভাবে বানাবেন এবং ওখানে ই ফর্মুলা কীভাবে আপনারা ইউজ করবেন, স্যালারি শিট কীভাবে বানাবেন এটা। তো প্রথমে এটা আমি হচ্ছে আগে থেকে বানিয়ে রাখছি, এখানে এই যে আগে থেকে বানিয়ে রাখছি। এখানে প্রথমে কি করতে হবে দেখেন, এখানে এ দেওয়া আছে, আবার এদিকে কে, তার মানে এ থেকে কে পর্যন্ত, আবার এদিকে 11 পর্যন্ত হচ্ছে আমার পুরাটা সেল বর্ডার। তো আমি আরেকটা শিট নিচ্ছি, এখানে দেখেন শিট 1 শিট 2 দেওয়া আছে। শিট 1 শিট 2 মানে হচ্ছে আপনি এখানে একটা কাজ করতে পারবেন, এখানে একটা কাজ করতে পারবেন, আবার প্লাসে ক্লিক করলে আরেকটা আসবে। অথবা আপনি কোনো একটা শিটের উপর রাইট ক্লিক করলে এভাবে ডিলিট দিলে ওটা কেটে যাবে, ডিলিট দিলে কেটে যাবে। যাই হোক, তো এটা হচ্ছে এখানে কত, কে, আর এদিকে 11। এখান থেকে সিলেক্ট করবেন, একটু জুম করি, এইখান থেকে সিলেক্ট করে কে, আবার এদিকে কত 11 সিলেক্ট করে এই অপশনে এসে আপনারা অল বর্ডার করে দিবেন, তাহলে এই বর্ডারটা একটু এরকম গাঢ় হবে। তারপর দেখেন এই সেলগুলো একটু বড় বড় হয়েছে না, এরকম বড় বড় হয়েছে না, এই সবগুলোকে আপনি সিলেক্ট করবেন। সবগুলোকে সিলেক্ট করে এখানে একটা ফরম্যাট অপশন আছে, এই ফরম্যাট অপশনে গিয়ে কলাম ওয়েট করে দিবেন, ওয়েটটা বাড়াই দিব, মানে পাশাপাশি বাড়াবো, যেহেতু এগুলো কলাম। তো কলাম ওয়েটে গিয়ে এখন হচ্ছে 8.11 আছে, আমি মনে করেন দিলাম 13 পিক্সেল, তাহলে 13 সাইজে চলে যাবে এটা। তো এটা হচ্ছে বিষয়। তারপর এখানে বিভিন্ন কন্টেন্ট লিখছে, এগুলো আমি কপি করে নিয়ে যাচ্ছি, কপি করে নিয়ে যাচ্ছি, কপি করে হচ্ছে এভাবে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিতে পারেন সেমভাবে।
তো এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, এটা মূলত ট্যাক্স হাইলাইট কালার, এখান থেকে দেয় যে কালার চেঞ্জ হয়ে যাবে। আর এই লেখাটা হচ্ছে বোল্ড করছে, আমরা তো বোল্ড এখান থেকে করতে পারবো। এবং এই লেখাগুলো হচ্ছে বিভিন্ন সেলের মাঝখানে মাঝখানে আছে, ওকে, মাঝে মাঝে আছে। তো এটা মূলত এখানে যে 4টা অ্যালাইনমেন্ট আছে না, এভাবে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন, এগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন পজিশনে নিয়ে যাওয়া যায়। তো এভাবে হচ্ছে একটা সেল ডিজাইন করতে হয়। তারপর আবার এখানে শিট 1-এ যাবেন, আমি হচ্ছে এগুলো কপি করে নিই, ঠিক আছে, এগুলো তো লেখা পসিবল না। আচ্ছা, এটা হচ্ছে আমি কপি করে নিব এতটুকু, সরি মিনিমাইজ করে দিলাম। এটা কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিব, তাহলে পেস্ট হয়ে যাবে। এখন দেখেন আমার এখানে এমপ্লয় আইডি আছে, এমপ্লয় নেম আছে, ডেজিগনেশন আছে, আবার বেসিক স্যালারি এবং হাউস রেন্ট আছে, মেডিকেল, ট্রান্সপোর্ট, গ্রস স্যালারি। আচ্ছা, এটা টোটাল করে দিই, এটা টোটাল স্যালারি করে দিই, টোটাল স্যালারি, তারপর ট্যাক্স, পিএফ, তারপর নেট স্যালারি। আচ্ছা, এমপ্লয় আইডি এখানে এগুলো দেওয়া আছে। এখন আমাদের কন্ডিশন আছে উপরে, এখন আমি একটা সেল বাড়াবো এখানে, মানে টাইটেল লেখার জন্য। এখন আমার উপরে একটা টাইটেল বা সেল বাড়ানোর জন্য এই 1-এ ক্লিক করতে হবে। 1-এ ক্লিক করে ইনসার্ট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের একটা নতুন উপরে সেল আসবে। ওকে, তো সেলটাকে সিলেক্ট করে আপনি অল বর্ডার করে নিতে পারেন বা পরেও করা যাবে। আচ্ছা, এটা আনার নিয়ম হচ্ছে, এটা আনলাম হচ্ছে আমি এখানে একটা টাইটেল দিব, মানে কোনো একটা কোম্পানির স্যালারি শিট লিখলে ওই কোম্পানির নাম বা বিভিন্ন লোকেশন উপরে দেওয়া থাকে না, ওটা লেখার জন্য। তো আমি এটাকে সিলেক্ট করে এখানে মার্জ এন্ড সেন্টার করে দিব। মার্জ এন্ড সেন্টার করে এখানে লিখব আমার স্যালারি শিট, স্যালারি শিট অফ মনে করেন XYZ কোম্পানি। এখন যদি আমি এন্টার দিই, এখন এন্টার দিলে আমার আরেকটা সেলে চলে আসে না। তো লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে একটা বিষয় বলছিলাম যে একটা সেলের মধ্যে যদি মাল্টিপল লাইন লিখতে হয় তাহলে কি ইউজ করতে হবে। এখানে তো আর র্যাপ টেক্সট ইউজ করা যাবে না, কারণ এখানে হচ্ছে স্পেস আছে তাই। তো এটা ইউজ করার জন্য একটা শর্টকাট বলছিলাম, কার মনে আছে বলেন? আপনাদেরকে একটা শর্টকাট বলছিলাম, এই যে স্যালারি শিট অফ মনে করেন আমি নিচে XYZ ক্লিক এন্টার অল্টার এন্টার দিতে হবে। ওকে, তাহলে এখন আমার অল্টার এন্টার দিলে নিচের লাইনে চলে আসবে, অল্টার তাই না? এন্টার আচ্ছা, নিচের লাইনে ভেরি আসবে। গুড ভেরি গুড, মনে আছে তাইলে। তাহলে স্যালারি শিট অফ অল্টার এন্টার। XYZ কোম্পানি দিলাম, এখানে এইভাবে লিখতে হয়। তারপর দেখেন এটা ঢুকে গেল না, আমি চাচ্ছি সেলের সাইজটা বাড়াবো। এখানে মূলত এই যে ইন্ডেন্টগুলো আছে 1 আর 2 এর মাঝে বা 2 এর 3 এর মাঝে, এইগুলো ইন্ডেন্ট চেয়ে ভিতরে এভাবে কোনো একটা সেলের হাইট ওয়েট বাড়াইতে হয়। সেমভাবে ধরেন আপনি এখানে এ এবং বি এর মাঝখানে যে ইন্ডেন্টটা, এটা চেয়ে ভিতরের দিকে বাড়াইতে পারেন বা এটা চেয়ে ভিতরে আপনি কমাইতে পারেন, এগুলো হচ্ছে ইন্ডেন্ট। ওকে, আমি উপরে একটা টাইটেলের কালার দিব, এভাবে ক্লিক করে এখানে এসে একটা কালার দেওয়া যায়। অথবা আপনার এখান থেকে কালার দিতে যদি আপনি কনফিউজড ফিল করেন, মানে এই কালারটা দিলে কি পারফেক্ট হবে, এটা কি কম্বিনেশন হবে কি না, এই ধরনের একটা কনফিউজড থাকলে আপনি কি করতে পারেন, এখানে একটা সেল স্টাইলস আছে, এই সেল স্টাইলসে এসে আপনি সহজে অ্যাড করতে পারেন। মানে আমাদের মাইক্রোসফট কোম্পানি হচ্ছে একটা ধারণা এখানে দিচ্ছে, যেমন আমি যদি হেডিং ইউজ করি, হেডিংয়ে কী ধরনের ট্যাক্স দেওয়া যায়, হেডিং 2 দিলে কী ধরনের ট্যাক্স দেওয়া ইফেক্ট দেওয়া যায়, হেডিং 3 হেডিং 4 এবার হচ্ছে এখানে কি আমাদেরকে সাজেশন দিছে। অথবা আমি কি ধরনের কালার ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডে এবং কোন কালারটা দিলে আমাদের জন্য ভালো হবে, কনভিনিয়েন্ট হবে, এই ধরনের অপশনগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। তো আপনারা যারা কালার দিতে এখান থেকে কনফিউজড ফিল করবেন, সেল স্টাইলসে এসে বিভিন্ন ধরনের এখানে দেওয়া আছে, ন্যাচারাল, গুড, ব্যাড, বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো চাইলে ইউজ করতে পারেন। ওকে, ফাইন। আচ্ছা, এতটুকু পর্যন্ত হচ্ছে আমি আশা করি সবাই পারবেন। এবার আসি, এটা হচ্ছে স্যালারি শিট বা বেতন শিট। ওকে, এবার মনে করেন আমি কোম্পানির মালিক, আমি হচ্ছে কোম্পানির মালিক ইরফান, আর একজন অ্যাকাউন্টেন্ট এখন এই কাজটা করবে। এখন আমার কোম্পানিতে হচ্ছে 1 থেকে 10 মানে 10 জন এমপ্লয় আছে এবং এদের নাম এখানে দেওয়া আছে। এদের পদবি কি? ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র এক্সিকিউটিভ, আইটি অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট, ডেজিগনেশন বা পজিশন এখানে দেওয়া আছে। এবং এদের হচ্ছে এখানে বেসিক স্যালারি দেওয়া আছে। কি দেওয়া আছে? বেসিক স্যালারি। ওকে, তো কোম্পানিতে একজন এমপ্লয় যখন কোম্পানিতে চাকরি করবে, শুধু তো আর বেসিক স্যালারি দেয় না, বেসিক স্যালারির পাশাপাশি ধরেন সরকারি হলে তাকে বাসা ভাড়া দেয়, বা ধরেন কোনো রিস্ক সম্পূর্ণ কাজ হলে তাকে মেডিকেল খরচ দেয়, বা মার্কেটিং চাকরি হলে তাকে ট্রান্সপোর্ট দেয়। ওকে, তো এই ধরনের হচ্ছে আরও কি দেয়, সুবিধা দেয়। যেমন আমি চাইলে এখানে ওভার টাইম স্যালারি লিখতে পারি, এটা হচ্ছে ওভার টাইমের জন্য, এখানে আমি লিখে দিলাম ওভার টাইম।
মানে একজন এমপ্লয় হচ্ছে 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টার বাইরে গিয়ে যদি কাজ করে ওই ঘন্টার জন্য সে কি পাবে, টাকা পাবে। এটা হচ্ছে ওভার টাইম। আর এখানে হচ্ছে টোটাল স্যালারি। ওকে, এতটুকু পর্যন্ত সব ঠিক আছে, বাট আমাদের ক্লাস আজকে কি শিখবো বলছিলাম, আমরা হচ্ছে শিখবো ইফ ফর্মুলা। ওকে, ইফটা কেন দরকার হবে, কোথায় দরকার হবে আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করেন। এখানে দেখেন আমাদের হাউস রেন্ট আছে, আবার মেডিকেল আছে। তো আমি এই তিনটাকে মার্জ করে দিব, এই তিনটাকে মার্জ করে মার্জিন সেন্টার দিলাম, এখানে লিখলাম হাউস রেন্ট। আমার কথাগুলো ভালো করে শুনুন আপনারা, আশা করি এই ফর্মুলা দিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। এখানে একটা আমার কন্ডিশন হচ্ছে, কেউ যদি 32,000 টাকার উপরে স্যালারি পায় তার হাউস রেন্ট হবে 65%। ওকে, আর 32,000 টাকা থেকে নিচে হলে, মানে এটা ধরেন 22,000 টাকা থেকে উপরে হলে 51%। এটা হচ্ছে আমি অ্যাকাউন্ট যে আছে, যে হিসাবগুলো বের করবে তাকে কন্ডিশন দিচ্ছি। আর 22,000 টাকার নিচে হলে, এটা নিচে নিচে হলে হাউস রেন্ট পাবে 35%। হ্যালো। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা কি দিলাম, কন্ডিশন দিলাম। এবার এখানে যে মেডিকেলটা আছে, মেডিকেলের কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ের যে টাকা পাবে ওটা হচ্ছে 2300 টাকা। ওকে, মানে সবাই 2300 টাকা করে পাবে, এটা পার্সেন্ট না। এখান থেকে এসে আপনারা না জেনারেল করে দিবেন। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট যার যত হয়, ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট মনে করেন সবার ক্ষেত্রে 4500 টাকা। এগুলো এভাবে এখানে আসে। আর কি আছে, ওভারটাইম। ওভারটাইম হচ্ছে প্রতি ঘন্টার জন্য 150 টাকা প্রতি ঘন্টার জন্য। কি রে, ওকে, আর কি আছে এখানে, টোটাল স্যালারি, ঠিক আছে, হাউস রেন্ট দেওয়া আছে, মেডিকেল, ট্রান্সপোর্ট। ওকে, এখন আমাদের দেখেন এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা হচ্ছে বাসা ভাড়া। বাসা ভাড়া কারো যদি বেতন 32,000 টাকার উপর হয় তার হবে 65%। 22,000 টাকা থেকে 32,000-এর মধ্যে হলে 51%। আর 22,000 টাকা থেকে নিচে হলে 35%। ওকে, এবং মেডিকেলের ক্ষেত্রে আমাদেরকে ফিক্স বলে দিছে যে 2300 টাকা। আবার ট্রান্সপোর্টের ক্ষেত্রেও বলে দিছে ফিক্স 4500 টাকা। আবার ওভার টাইমে আসি বলছে যে যত ঘন্টা করে প্রতি ঘন্টার জন্য 150 টাকা করে পাবে। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এটা আমাদের প্রতিটা অফিসে যখন আমরা স্যালারি শিট করতে যাব, আমাদের বস বা আমাদের ডিরেক্টর আমাদেরকে এই ধরনের কন্ডিশন দিয়ে দিবে। ওকে, তার মানে উদ্দীপক, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন এই কন্ডিশন অনুযায়ী আমাদের এই যে হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট, ওভারটাইম, টোটাল স্যালারি, ট্যাক্স, পিএফ এগুলো বের করব। আচ্ছা, হাউস রেন্টটা আমি একটু পর দেখাই। এখন আমার এখানে আসেন মেডিকেল। ওকে, আর মেডিকেলটাও আমাকে কি বললো, মেডিকেল বলছে 2300 টাকা। সবার ক্ষেত্রে কি বলছে, 2300 টাকা। এই ক্ষেত্রে যদি একটা হয়, মানে একটা যদি বলে, এই ক্ষেত্রে আপনারা এখানে লিখে দিবেন 2300 টাকা। তারপর এটাকে এখান থেকে ফিল আপ করে দিবেন, তাহলে সবার ক্ষেত্রে 2300 টাকা চলে আসবে। যদি বলতো সবার ক্ষেত্রে হচ্ছে বেসিক স্যালারি 15%, বেসিক স্যালারি কত পার্সেন্ট, বেসিক স্যালারির 15%, তখন আপনি কি করতেন, এখানে ক্লিক করে এই যে বেসিক স্যালারি, তারপরে স্টার দিয়ে গুণ দিবেন, 15% লিখে দিবেন, 15%, এন্টার দিলে বেসিক স্যালারি 15% কত টাকা চলে আসবে। এরপর আপনি এভাবে টেনে দিলে যার যত বেসিক স্যালারি সেই অনুযায়ী আপনার 15% চলে আসবে এটা। বাট আমাদের এখানে কন্ডিশন দিছে কি, মেডিকেল 2300 টাকা, সবার ক্ষেত্রে 2300 টাকা। তাহলে আমরা এটা 2300 টাকা লিখে এভাবে টেনে দিব, চলে আসবে। তারপর হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে বলছে কি 4500 টাকা, তার মানে সবাই 4500 টাকা করে পাবে। এখানে আপনি এভাবে সেমভাবে ক্লিক করে টেনে দিতে পারেন। ওকে, তার মানে একটা কন্ডিশন দিলে কোম্পানি থেকে ওটা আপনি একবার লিখে টান দিলেই হয়ে যাবে। তো এখানে ওভারটাইম আছে, ওভারটাইমের ওভারটাইম যার যত হয়, আমি একটা এসে ক্লিক করে ইনসার্টে গিয়ে একটা ওভারটাইম আওয়ার বের করলাম। ওকে, এটা হচ্ছে ওভারটাইম আওয়ার। এখানে মনে করেন এ কাজ করছে 14 ঘন্টা, এ কাজ করছে 15 ঘন্টা,
এ হচ্ছে 23 ঘন্টা, এ হচ্ছে 9 ঘন্টা, এটা হচ্ছে 7, এটা 5, এটা 13, এটা 51, তো এটা হচ্ছে 14, এভাবে দিল। এখন আপনি কি করবেন, আমাকে কন্ডিশন দিছে কি ওভার টাইমের জন্য 150 টাকা করে, যেহেতু আমাদের ওভার টাইম আওয়ার এখানে বা বের করা আছে, তাহলে আমরা ইকুয়াল ক্লিক করে ওভার টাইমে ক্লিক করব, গুণ 150 টাকা। তার মানে ওভার টাইম H3-তে যে নাম্বারটা আছে এটার সাথে 150 কি হবে, গুণ হবে। এখন এন্টার দিয়ে আমি এভাবে ফিল আপ করে দিব। এখানে যে যত ঘন্টা কাজ করছে ওটা অনুযায়ী 150 গুণ করে এখানে আনসার চলে আসবে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ওয়ান ফর্মুলা, মানে একটা কন্ডিশন দিলে এভাবে বের করব। বাট মাল্টিপল কন্ডিশন দিলে, মানে মাল্টিপল কন্ডিশন মানে কি, এই যে হাউস রেন্ট আমি যে কন্ডিশনটা লিখছি, এখানে আমার কোম্পানির মালিক আমাকে কি বলছে, 32,000 টাকার উপর হলে 65%, 22,000 টাকার উপর হলে 51%, 22,000 টাকার নিচে হলে 35%। এখানে একটা কিন্তু আমাদের গ্রেড ধরে দিল। যদি আমাদেরকে এখানে বলতো সবার ক্ষেত্রে 65%, কি বলছি, সবার ক্ষেত্রে 65%, তখন হচ্ছে আমরা জাস্ট ক্লিক করে এটার সাথে গুণ করে দিব কত পার্সেন্ট, 65%, এভাবে। এখন যদি আমি এভাবে টেনে দিই, সবার ক্ষেত্রে যেহেতু 65%, এবং সবার যার যার স্যালারি অনুযায়ী 65% চলে আসবে, তাই না? ওকে। বাট কিন্তু আমাদেরকে এখানে কি বলছে, কন্ডিশন ধরে দিছে বিভিন্ন গ্রেড অনুযায়ী, যার যত স্যালারি সে অনুযায়ী সে কী পাবে, বাসা ভাড়া বা হাউস রেন্ট পাবে। তো এখন এই কন্ডিশনটা লিখতে গেলে বা এভাবে লিখতে গেলে আমাদের ইউজ করতে হবে ইফ ফর্মুলা। কি ইউজ করতে হবে, ইফ ফর্মুলা। দেখেন, আমি যদি এখানে যেমন 40,000 টাকা, এটা কত, 32,000 টাকার উপরে না, তার মানে আমি এটা ক্লিক করে এটার সাথে গুণ করে 65% লিখে দিব, 65% লিখে এন্টার দিব। তারপর 32,000, এটা কত, এটাও তো মানে 65%, তাহলে আমি এটা টেনে দিতে পারি এতটুকু। তারপর এটা হচ্ছে 22,000 টাকার উপরে, 28,000, এটা কত, 22,000 টাকার উপরে, তাহলে আমি এটা ক্লিক করে গুণ করে 51% দিতে পারি। ওকে, এভাবেও কিন্তু হবে, বাট এটা অনেক সময় যাবে। তো আপনার এখানে যেমন ধরেন থাকতে পারে 1,000 এমপ্লয়, ওকে, তখন আপনি এইভাবে একটা 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 বের করা মানে অনেক টাফ বিষয়, অনেক কঠিন বিষয়, অনেক সময়ের বিষয়। তো এটা না করে আমরা কি করব, একটা ইফ ফর্মুলা ইউজ করব। এটা মূলত মাল্টিপল কন্ডিশন দিলে, মানে একটাই বললে তখন যেভাবে এখানে মেডিকেল, ট্রান্সপোর্ট, ওভারটাইম বের করছি ওভাবে বের করে ফেলবো। বাট মাল্টিপল কন্ডিশন দিলে তখন হচ্ছে আমরা ইফ ফর্মুলা ইউজ করব। ওকে, এটা কেমনে করব দেখেন। প্রথমে অবশ্যই ইকুয়াল দিবেন। সাম, ম্যাক্স, মিনিমাম যখন করতাম তখনই কিন্তু আমি সাম ইকুয়াল দিছি। ইকুয়াল মানে হচ্ছে এক্সেলের সূত্র লেখার জন্য। তো ইফ দিবেন, ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। আর এখানে হচ্ছে আমরা বেসিক স্যালারির সাথে কি করব, ইকুইভ্যালেন্ট করব। তো বেসিক স্যালারিতে ক্লিক করবেন, D3 আসবে, এই যে উপরে এদিকে D, এদিকে কত, 3। তারপর হচ্ছে আপনারা গ্রেটার দেন দিবেন। আমরা এখানে কন্ডিশন কি দিছিল, 32,000 টাকা এবং 32,000 টাকার উপরে, তো এটার জন্য হচ্ছে গ্রেটার দেন ইউজ করতে হবে, আবার হচ্ছে সমান ইউজ করতে হবে। তারপর এখানে আমরা 32,000 টাকা লিখে দিব, 32,000। ওকে, এরপর কমা দিবেন, কমা দিয়ে আবার D3-তে ক্লিক করবেন, তারপর গুণ করে লিখবেন কত পার্সেন্ট, 65%, 65%, কমা। এখন কি বিষয়টা কেন লিখলাম এতগুলা কথা শুনেন। আমরা হচ্ছে আমাদের যে কন্ডিশনটা আমাদের কোম্পানি দিচ্ছে, এই সেম কন্ডিশনটা এখন আমি কম্পিউটারকে দিয়ে দিলাম। এখানে কি বলছি, এই যে D3 না, ইফ মানে কি জানি আমরা, যদি জানি। তো আমি বলছি কম্পিউটারকে যদি D3-তে যে নাম্বারটা আসবে, এখানে যে নাম্বারটা আসবে ওটা যদি 32,000 টাকার সমান হয় বা 32,000 টাকার চেয়ে বেশি হয়, তাহলে এটার সাথে অটোমেটিক গুণ করে দিবে কত পার্সেন্ট, 65%। তো এখন যখন আমি এন্টার দিব সব ফর্মুলা লেখার পরে, কম্পিউটার নিজেই খুঁজে নিবে ওই নাম্বারটা 32,000 টাকার বেশি নাকি 32,000 টাকার কম, নাকি 22,000 টাকার উপরে নাকি 22,000 টাকার নিচে। তো যার যত লেভেল আছে কম্পিউটার অটোমেটিক কী করে দিবে, গুণ করে দিবে। তো এই ক্ষেত্রে সব কন্ডিশন আমাদের লিখতে হয়। তো সেমভাবে আবার একটা কমা দিয়ে আপনাদের কন্ডিশন লিখতে হবে, ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে ইফ দিছিলাম না, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তারপর D3 দিছিল, আবার D3, এরপর গ্রেটার দেন দিছে না, গ্রেটার দেন দিবেন, মানে সেম আগেরটা ইকুয়াল, বাট 32,000 জায়গায় দিবেন এখন 22,000 টাকা, 22,000, 22,000, তারপর কমা দিবেন, এখানে কমা দিছে তাই আবার D3 দিবেন, D3-তে ক্লিক করবেন, এখানে স্টার, তারপর হচ্ছে কত পার্সেন্ট, 51%। শুধুমাত্র এই দুইটা ফরম্যাট চেঞ্জ হবে, কমা। এখন কি বলছি, এখন বলছি যদি 32,000 টাকা না হয় বা 32,000 টাকার উপর না হয়, পরে কন্ডিশন চেক করো। এখানে কি বলছি, 22,000 টাকার সমান 22,000 টাকার
উপরে হলে কি 51%, তাহলে কম্পিউটার প্রথমে এটা চেক করবে, যদি এটা না হয় এরপর এটা চেক করবে, যে কোনো একটা তো হবে। ওকে, তো সেমভাবে আবার আরেকটা কন্ডিশন আছে, এভাবে যতটা কন্ডিশন দিবে বা যতটা শর্ত দিবে, যতটা গ্রেড দিবে ততটা ইফ ফর্মুলা লিখতে হবে। ইফ পাস ব্রেকেট, আবার বেসিক স্যালারিতে ক্লিক করবেন, গ্রেটার দেন দিবেন, ইকুয়াল দিবেন। ওকে, এখানে ইকুয়াল দেওয়া যাবে না, এটা এটা বলছিলাম 22,000 টাকার উপরে, আর এটা বলছিলাম 22,000 টাকার নিচে। এটা কি বলছিলাম 22,000 টাকার উপরে, এটা বলছি নিচে। তো এখানে এটা মানে বোঝাচ্ছে উপরে, আর আমি যদি লেস দেন দিই তখন বোঝাবে নিচে। ওকে, তো এখন হচ্ছে আমি এখানে 22,000 লিখবো, 22,000 এভাবে কম। এখন এখানে বোঝাচ্ছে 22,000 টাকার উপরে, আর এটা বোঝাচ্ছে 22,000 টাকার নিচে। ওকে, আবার D3 ক্লিক করবেন, এখানে গুণ দিবেন, কত পার্সেন্ট বলছে 35%, 35%। ওকে, আমার কাজ শেষ। এখন হচ্ছে যতটা আপনি ইফ ফর্মুলা দিছিলেন, এই যে 1 2 3 তিনটা দিছিলাম না, বা ব্র্যাকেট তিনটা দিছি না, আমাকে তিনটা ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে। যদি এখানে 100টা পাস ব্র্যাকেট থাকে, ক্লোজিং ব্র্যাকেট আমার 100টা দিতে হবে। ওকে, তাহলে আমার এখন কন্ডিশন শেষ। আমি কম্পিউটারকে বলে দিছি 32,000 টাকার উপর হলে 65% দাও, 22,000 টাকার উপর হলে 51% দাও, 22,000 টাকার নিচে হলে 35% দাও, তোমার ইচ্ছা। তারপরে এভাবে যদি আমি কিবোর্ড থেকে এন্টার দিই, কম্পিউটার খুঁজে নিবে যার যত লেভেল। ওকে, আমি যদি এখন বাউন্স করে দিই, এভাবে টেনে দিই, যার যত লেভেল আছে ওটু গুণ করে নিবে। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। দেখেন এখন আমার এই যে এখানে কি বলছিলাম 32,000 টাকার উপরে, 22,000 টাকার উপরে, 22,000 টাকার নিচে। এখন আপনি এটার সাথে গুণ করে দেখিয়ে, যেমন 20,000 টাকা, এটা হচ্ছে 22,000 টাকার নিচে না, তার মানে কত 35%। আপনি এভাবে ক্লিক করে গুণ করে দেখবেন, 22 গুণ 35%, দেখেন 22,000 টাকা। ও, এটাও 51% হবে, এটাও বরাবর ধরছে না 51%। দেখেন 11,200 11,200 মিলছে। তো এক্সেল হচ্ছে কোনো ভুল হবে না যদি আপনি নাম্বারগুলো ভালোভাবে দেন। তো এটা হচ্ছে হাউস ট্রেন্ড বা ইফ ফর্মুলা এভাবেই দেয়। ওকে, অবশ্যই যে হাউস ট্রেন্ডটা এভাবে বের হয় এরকমও না, আমি জাস্ট আপনাদেরকে একটা কনসেপ্ট দিয়ে বুঝাইলাম কীভাবে ইফ ফর্মুলাটা লিখতে হয়। এবং এই ফর্মুলাটা জানলে আপনারা এক্সেলে যত ধরনের প্রবলেম আছে, বলতে পারেন আপনারা এখন যদি ইফ ফর্মুলাটা জানেন, এক্সেলের 90% আপনারা কাজ অলরেডি শিখে গেছেন। ওকে, এটা এতটুকু হচ্ছে আমাদের। এখানে ইফ ফর্মুলাতে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, বলেন ইফ ফর্মুলাতে কোনো সমস্যা আছে? হ্যালো, ভাইয়া রেকর্ডেড ক্লাসটা তো দিয়ে দিবেন না, আমি ছিলাম না আসলে, জয়েন করছি হ্যাঁ কিন্তু দিব দিব, ছিলাম না। হ্যাঁ দিব। আরে, ইফ আচ্ছা ফর্মুলাতে আচ্ছা। কোনো সমস্যা আছে আপনাদের? আচ্ছা ভাইয়া, শেষে যে দিলেন 22,000 শেষেটা, ওই জায়গায় তো লেস দিয়ে আবার সমান দিল, তো এটা কি ঠিক হলো? ওকে, এখানে হচ্ছে আমি দেখেন মানে 22,000 এখানে লিখছি, সমান কেন দিছি, তাই তো এটা না দিলেও হবে। এটা না দিলে কি হচ্ছে 22,000 টাকার নিচে, তখন 21,999 থেকে শুরু হবে। তার মানে 21,999 থেকে যতগুলো নাম্বার নিচে আসবে সবগুলো 35%। সমান দিতেও পারেন, না দিতেও পারেন, সমস্যা। যেহেতু 22,000 টাকা যেটা হবে এটা এখানে ওটু ক্যাচ করে নিবে। ওকে, যদি এখানে নাম্বারটা চলে আসে এরপরে কম্পিউটার আর চেক করবে না। তো এটা এখানে দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। ওকে, এটা দিলেও কিন্তু রেজাল্ট চেঞ্জ হবে না। দেখেন, ওকে, তাহলে আশা করি ফর্মুলাতে কারো কোনো সমস্যা নাই। এবং আমরা হচ্ছে কালকে বা নেক্সট ক্লাসে একটা রেজাল্ট শিট বানাবো। মানে আমরা যে স্কুল মাদ্রাসায় পড়ি না, মানে 80-র উপর পাইলে A+, 70-এর উপর পাইলে A, 60-এর উপর পাইলে কি MNS, এইভাবে কন্ডিশন দিই না। তো এখন আপনাকে যদি 1,000 স্টুডেন্টের রেজাল্ট শিট দেওয়া হয়, প্রত্যেকের আলাদা আলাদা নাম্বার, সবাই তো আর সেম নাম্বার পাবে না। তো আলাদা আলাদা নাম্বারগুলো এক ক্লিকে কীভাবে আপনি বের করবেন, মানে যার যত, যে A+ পাবে সে A+, যে ফেল করবে সে ফেল, এই টাইপের একটা কন্ডিশন আছে। এবং এরপরে গিয়ে আপনাদেরকে বিভিন্ন হোমওয়ার্ক দিব এই ফর্মুলার উপর রিলাইন করে। ওকে, এখন আমরা হচ্ছে বাকি অংশটা শেষ করি। এটা হচ্ছে টোটাল স্যালারি। এখানে দেখেন টোটাল স্যালারি বোঝাচ্ছে আমার বেসিক স্যালারি, তারপর হচ্ছে হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট। তো এটা হচ্ছে আমাদেরকে স্যালারি দিবে, নাকি আপনারা এগুলো নেবেন না, নাকি শুধু বেসিক স্যালারি নেবেন? অবশ্যই এগুলো নেবেন, সবার আগে নেবেন। তো এগুলো হচ্ছে এখন আমরা কি করব, সাম দিয়ে যোগ করব। এখানে হচ্ছে আমরা ওভারটাইম আওয়ার্স এটা লিখবো না, যোগ করব না। ওকে, এটা তো আমরা ডেফিনেশন। তো এখানে টোটাল স্যালারিতে গিয়ে সাম দিবেন, যোগ করার জন্য সাম। বেসিক স্যালারি থেকে ট্রান্সপোর্ট পর্যন্ত আপনারা লাস্ট ব্রেকে এভাবে দিবেন, তারপর প্লাস, এরপর এটা।
দেখেন তার মানে মাঝখানে একটা গ্যাপ ছিল, এটা আমি কেমনে যোগ করছি, যেগুলো সিরিয়াল বাই বা রেঞ্জ অনুযায়ী আছে এগুলোকে আমি বেসিক স্যালারি দিয়ে ট্রান্সপোর্ট অনুযায়ী সিলেক্ট করলাম, লাস্ট ব্রেকেট প্লাস আবার এটা, তার মানে মাঝখানেটা ধরে নেই, এন্টার দিলে যার যত টাকা যার যত স্যালারি টান দিলে চলে আসবে। ওকে, এখানে যে ম্যানেজার তার বেতন ৭৪,০০০, এরপর এভাবে সিরিয়াল বাই আসবে, ইজি থিংস এভার। তারপর হচ্ছে আমরা বের করব কি ট্যাক্স, এটা নর্মালি ধরেন এখানে বলছে সব আমাদের কোম্পানি বলছে সবার ক্ষেত্রে 15%, সবার ক্ষেত্রে 15% করে কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে। এক্ষেত্রে আমরা ইকুয়াল দিয়ে এই বেসিক বা টোটাল স্যালারি থেকে গুণ করে কি দিতে পারি, 15% দিতে পারি। যদি 10% বলে 10% দিব, আমি 10% দিই, 10% এন্টার, এন্টার দিয়ে এবার টেনে দিলে যার যত টোটাল স্যালারি ওখান থেকে কি 10%টা চলে আসবে। যদি বলতো বেসিক স্যালারি থেকে 10%, তখন আমরা হচ্ছে বেসিকের সাথে গুণ করতাম। নর্মালি ট্যাক্সটা হচ্ছে টোটাল স্যালারি যেটা আপনি পাবেন ওখান থেকেই তো দিতে হয়। তারপর পার্সোনাল ফান্ড বা প্রভিডেন্ট ফান্ড বিভিন্ন ধরনের হয়, এটাও মূলত আমাদের যদি একটা কন্ডিশন দেয় বা আপনি যদি চান যে টোটাল স্যালারি থেকে 5% রাখবেন, তাহলে এখানে ক্লিক করে আপনি 5% দিবেন, 5% দিবেন। যদি এখানে কন্ডিশন দিত যে অত মানে ৭০,০০০ টাকার উপর হলে সে পাবে 10%, ৭০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা হলে 8%, ৫০,০০০ টাকার নিচে হলে 5%, ৩০,০০০ টাকার নিচে হলে 2%, এই টাইপের যদি কন্ডিশন দিত তখন আমাকে এই ফর্মুলা ইউজ করতে হতো। ওকে, যদি এখানে বলে দিছে সবার ক্ষেত্রে 10%, সবার ক্ষেত্রে 15%, এক্ষেত্রে হচ্ছে এভাবে ক্লিক করে টেনে দিলে হয়ে যায়। তারপর নেট স্যালারি মূলত যেগুলো কস্ট হবে এগুলোকে বিয়োগ দেওয়ার জন্য, ইকুয়াল টোটাল স্যালারি মাইনাস নেক্সট ওয়ান এন্টার। এবার টেনে দিলে সে ক্যাশে কত টাকা পাবে ওইটা চলে আসবে। এভাবে হচ্ছে একটা স্যালারি শিটের যে বেসিক কাজগুলো এভাবে বের করতে হয়। এবং এই যে কাজগুলো দেখাইছি না, এই বেসিক নলেজ দিয়ে কিন্তু আপনি একটা এক্সেলের শিট বানাইতে পারবেন। ওকে, এরপরে গিয়ে কতগুলো অ্যাডভান্স দরকার হয়, বি লুকআপ এই ফর্মুলাগুলো আমরা হচ্ছে আরও 2-3 দিন পর করে শিখবো। আচ্ছা, এখন আমার কাজ শেষ, এখন কি করতে হবে, এখন পুরোটাকে সিলেক্ট করে আপনারা কি করবেন, একটা সুন্দর আছে না, এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে এভাবে টেনে দিবেন। আর হচ্ছে এই কন্ডিশনটা এখন আমার আপাতত দরকার নেই, আমি ডিলিট করে দিতে পারি। ওকে, বা এখানে ক্লিক করে এভাবে সিলেক্ট করে এই ডিলিটটাও দেওয়া যায়, এটা একেবারে সেল ডিলিট হয়ে যাবে। এখন যেহেতু এগুলো টাকা, এগুলো হচ্ছে কমা অনুযায়ী আনতে হবে আমাকে, মানে একটা অ্যাকাউন্টিং ফর্মেটে আনতে হবে, এই কমা দিতে পারি। তারপর হচ্ছে আমি চাইলে এখানে ডলার অ্যাড করতে পারি, এভাবে ডলার অ্যাড করতে পারি, অথবা আমি চাইলে এখানে মোর অ্যাকাউন্টিং ফর্মেটে গিয়ে বাংলাদেশের যে কারেন্সি আইকনটা না, টাকা বা টপ, ওটা আপনারা খুঁজে নেবেন, এখানে থাকবে কোথাও, নর্মালি নিচেই থাকে, এই যে বাংলা, এটা ক্লিক করে রাখে দিলে টাও এটা আসবে। তো এটা আপনারা কখনো দেখছেন কিনা আমি জানি না, বা ইউজ করছেন কিনা জানি না এটা। ওকে, তো আপনারা চাইলে ডলার ইউজ করতে পারেন, বা যে কোনো অ্যাকাউন্টিং ফরম্যাটের যে স্যাম্পলগুলো থাকে না, এগুলো এখান থেকে করে। তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এটা আমরা এখন জানবো। এখন যে এক্সেলের ক্ষেত্রে আমাদের প্রিন্ট করতে হয়, প্রিন্ট করতে গেলে যদি প্রপার শিটটা না আসে, কীভাবে করতে হবে দেখেন। ফার্স্ট থিংস, আমি যদি এই শিটটা পিডিএফ করতে যাই বা আমি যদি প্রিন্ট করতে যাই, আমাকে যে কাজটা করতে হবে যতটুকু করি, আমি যদি এমপ্লয়ি থেকে হাউস রেন্ট পর্যন্ত এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাকে পেজ লেআউটে আসতে হবে, এখানে এসে প্রিন্ট এরিয়াতে এসে সেট প্রিন্ট এরিয়া দিতে হবে। ওকে, এটা দিলে কি হবে, যতটুকু সিলেক্ট করছি অতটুকুই প্রিন্ট হবে। আবার যদি আমি পিডিএফ ফাইল বানাই, সেমভাবে যতটুকু সিলেক্ট করছি যতটুকু আমি এখানে সেট প্রিন্ট এরিয়া দিছি ততটুকুই আসবে। তো এক্সেলের ক্ষেত্রে আপনারা প্রিন্ট করতে গেলে বা কাজ করতে গেলে, প্রিন্ট করতে গেলে আর কি, অবশ্যই এই সেট প্রিন্টের এটাকে মাথায় রাখবেন, পরে দেখা যাবে এটা না করলে মাথা হলে যাবে, সিলেক্ট করছেন পুরোটা আস্তে শর্ট দেয় এটা। তো এটাকে সিলেক্ট করে আপনারা কি করতে পারেন, সেট প্রিন্ট এরিয়া দিবেন। ওকে, এখন হচ্ছে আমরা এখানে তো কোনো সমস্যা নাই তাই না, তো আমি একটা আপনাদেরকে একটা কন্ডিশন দিব বা হোম টাস্ক দিব, এটা হচ্ছে করে আমাকে পাঠাবেন, ইমেইলে পাঠাবেন। হোম টাস্কটা কি দেখেন, আমি লিখে দিচ্ছি এখানে। ওকে, আর হোম টাস্ক হচ্ছে এখন থেকে ইমেইলে পাঠাবেন না, আমি একটা ফর্ম বানাবো, ফর্ম অ্যাড করে দিবেন ইমেইলে। হচ্ছে আমি সবগুলো ইমেইল দেখতে পারি না খুব একটা,
আচ্ছা, হোম টাস্ক কি দেখেন, একটা হচ্ছে কমিশন বিল বানাবেন। কি বানাবেন? কমিশন বিল বানাবেন। ওখানে হচ্ছে 10 জনের, না 10 জন না, 20 জন ক্যান্ডিডেটের কি ক্যান্ডিডেটের নাম লিখবেন। ওকে, আর হচ্ছে তাদের ইনকাম লিখবেন। এরপর কি, আচ্ছা পাশাপাশি লিখি, ক্যান্ডিডেট নেম, তারপর হচ্ছে তাদের পজিশন লিখবেন। পজিশন লেখার পর তাদের স্যালারি লিখবেন, বা ইনকাম বলতে পারেন, ইনকাম। ওকে, তো এখানে এসে লিখবেন ট্যাক্স বা কমিশন হতে পারে, কমিশন এটা। আচ্ছা, এটা ইনকাম ট্যাক্স বিল দিয়ে, ঠিক আছে, ইনকাম, তাহলে আরো ভালো করে বুঝবেন, ইনকাম ট্যাক্স বিল। এখানে লিখবো আমি ইনকাম ট্যাক্স বা ট্যাক্স, যতটুকু দরকার হয়। তো আপনারা হচ্ছে টাইটেল দিবেন কি, ইনকাম ট্যাক্স, তারপর 20 জনের নাম লিখবেন এবং পজিশন লিখবেন, এরপর তাদের বিভিন্ন স্যালারি লিখবেন। দেন আপনারা হচ্ছে ট্যাক্সে গিয়ে এই ফর্মুলা ইউজ করবেন। এখন ট্যাক্সের জন্য আমি যে কন্ডিশনটা দিব, এটা হচ্ছে আপনারা ফিল আপ করবেন। এবং এই যে ট্যাক্সটা আপনি 20 জনের স্যালারি লিখবেন না, এটা বিভিন্ন ক্যাটাগরিতে লিখবেন, মানে সবাইকে সেম দিবেন না। কাউকে দিবেন 80,000, কাউকে দিবেন 50,000, কাউকে দিবেন 35,000, কাউকে দিবেন 15,000, এভাবে দিবেন, যাতে আপনি সহজে ফর্মুলাটা ভালোভাবে ইউজ করতে পারেন। এখন আমার এখানে ট্যাক্স কন্ডিশন কি দেখেন, ট্যাক্স কন্ডিশন, আমি বলবো 80,000 টাকার উপর হলে, 80,000 টাকার উপর হলে ট্যাক্স দিতে হবে 15%। কত পার্সেন্ট? 15%। তারপর আরেকটা হচ্ছে 55,000, 55,000 টাকার উপর হলে, মানে 55,000 থেকে 80,000 উপর হলে 12%, এগুলো দিচ্ছি আর কি। তারপর হচ্ছে 47,000 টাকা, 37,000 টাকার উপর হলে 8% করে কি দিতে হবে, ব্যাট দিতে হবে। আর 22,000 টাকার উপর হলে 5%, এবং 22,000 টাকার নিচে হলে, 22,000 টাকার নিচে হলে, বা এইভাবে বলা যায়, জিরোর উপর হলে 0%। তার মানে 22,000 টাকা থেকে নিচে যতগুলো নাম্বার আসে সবগুলো হচ্ছে কি 0%। বাট আমি বোঝানোর জন্য এখানে 22,000 লিখিয়ে হবে। এটা হচ্ছে 22,000 টাকার নিচে, 22,000 টাকার নিচে, 22,000 টাকার নিচে হলে কি 0%। তো এটা হচ্ছে আপনাদের কন্ডিশন, এবং এইভাবে লিখে আমাকে হোম ট্যাক্সটা দিবেন। এটা কোথায় লিখবেন, এই যে কন্ডিশনটা লিখছে না 5টা, এটা কোথায় লিখবেন, ইনকাম ট্যাক্সে। আর আপনাদের মতো কত 20টা নাম লিখে ফেলবেন, 20টা পজিশন দিবেন, তাদের ইনকাম লিখবেন। ইনকাম অবশ্য 15 থেকে 1 লাখের ভিতরে হতে হয় মাত্র দিবেন। তারপর হচ্ছে ট্যাক্সে এই ফর্মুলা ইউজ করবেন এই কন্ডিশন অনুযায়ী। সবাই হচ্ছে একটা স্ক্রিনশট নেন, এটা খুব ফাস্ট স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন, এই কন্ডিশনে আমাকে পাঠিয়ে দিবেন। নিছেন? স্ক্রিনশট নিছেন? জি নিছি। জি নিছেন কিনা বলেন সবাই। জি ভাই নিছি। জি স্ক্রিনশট নেওয়া হয়েছে। ওকে, এবার হচ্ছে এক্সেলে কোনো সমস্যা আছে কিনা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার আসলে ইট ইট ফাংশনের এই সূত্রটা আমার মনে থাকে না, আসলে এর থেকে আরো সহজ কোনো সলিউশন আছে কিনা? এর থেকে সহজ? কিন্তু এই ইট সলিউশনটা আসলে, এই ইট ফাংশনটা এর আগে আমি যখন আপনার ক্লাস করছি তখন থেকে আমার মাথায় ধরে না, আসলে এটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে আর কি। আপনি এই রেকর্ড ক্লাসটা হচ্ছে সেকেন্ড টাইম আবার দেখবেন। সেকেন্ড টাইম দেখার পরে আপনি বিভিন্ন ধরনের ইফ কন্ডিশন অনুযায়ী এক্সেলে শীট বানাবেন। জি ওই শীট বানায় তারপর প্র্যাকটিস করবেন 1 সপ্তাহ, দেখবেন একদম ইজি হয়ে যাবে। তো সব কিছু যেটা পারি না ওটা হচ্ছে পারার মতো করার সুযোগ হচ্ছে আপনার কি প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন, যত রিফারেন্স করবেন, তত আপনি আপনার ইনহ্যান্স দেখবেন আপনি। ওকে, জি ইনশাআল্লাহ। আর কোনো সমস্যা আছে কারো?
ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছি। বলুন, হ্যালো। বলেন। জি ভাইয়া, ওই যে এমএস ওয়ার্ডে দেখা যাইতো যে কোনো মানে কোনো অক্ষর লেখার পর, মানে কোনো ওয়ার্ড লেখার পর সেটা হচ্ছে যে মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার যেটাই লিখি, তো আমার যদি সামনের লেটার যদি ক্যাপিটাল লেখা থাকে, মানে ক্যাপিটাল আমি করব শুধু সামনের অক্ষরটা, তো সেই ক্ষেত্রে ওই যে সেন্টেন্স কেসে মানে ওখানে কেসে যায়, ওখানে আমরা আপার কেস তো হচ্ছে লোয়ার কেস এগুলো করতে পারতাম। মানে এক্সেলে এই জিনিসটা আমি দেখলাম না, মানে এটা কিভাবে যে সামনে এক্সেল এটা নাই। এটা নাই না, মানে এটা আবার কিভাবে ভাইয়া যে আমি সবসময় ক্যাপস লক না, চাপে ক্যাপস লক দিলে সামনে, হবে না, ক্যাপস লক না, শিফট দিয়ে করবেন। মানে এটা কিভাবে ভাইয়া একটু দেখাবেন, আসলে আমি অনেক লিখার সময় শিফট দিলে হয়ে যাবে। এই যে আপনি ধরেন আমি লিখতেছি, এখন আমি হচ্ছে বড় হাতে লিখবো, শিফট চেপে ধরে ওই ওয়ার্ডটা লিখবেন। ও ওকে জি জি, ওকে। আচ্ছা ভাইয়া থ্যাঙ্কস। এক্সেলে এই অপশনটা নাই হচ্ছে আপনার। না আমি খুঁজছি তো ভাইয়া, সেদিন ওই যে হোমওয়ার্ক করার সময় অনেকগুলো নাম আমি লিখতেছিলাম, তো আমি বললাম ওখানে সেন্টেন্স কেস ছিল, এখানে আবার কোনো অপশনে নাই। আমি বলছি কোনো আমার এখানে নাই নাকি আমি পাচ্ছি না নাকি বুঝতেছি না, এই জন্য আমি না না, আসছিলাম। এটা না। এক্সেলটা মূলত ডেভেলপ করা হয়েছে হিসাব নিকাশের জন্য, ওইটার কারণে হয়তো তারা রাখে নাই। ও আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম। কিন্তু যখন আমি 5 বছর আগে এক্সেল শিখতেছি, তখন আমার মনে এই প্রশ্নটা আসছিল। আচ্ছা বলেন, জি জি ভাইয়া। আর কোনো সমস্যা? ভাইয়া যে এমএস ওয়ার্ডের পরীক্ষা নিয়ে হেলে তো কোনো কিছু বললেন না কিছু। এটা আমি দেখতেছি আপনারা প্রায় 100 জন আমাকে ইমেল পাঠাইছেন, এতগুলো একসাথে দেখা যাচ্ছে না, আমি মনে হয় 80টা মতো দেখছি। আর ওইখানে জি আপনারা ভাইয়া, আমিও হোমওয়ার্ক পাঠাইছি কিন্তু কোনো রিপ্লাই পাইনি। আমি মনে হয় ওই যে গ্রুপে টেক্সট করছিলাম, ওখানে কোনো ইয়ে পাইনি যে ভাইয়া দেখছে কি আজকে নাই। আজকে পাঠাইছিলেন? আচ্ছা, তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে যে হোম টাস্কটা দিলাম না, এটা ইমেইলে জি জি পাঠাবেন না। এটা পাঠাবেন আমি আপনাদেরকে ক্লাস রেকর্ডের যে লিঙ্কটা দিবে না, যে মেসেজটা দিবে, আমি ডিরেক্ট জি, ওইটাই বলে দিব, ওই লিঙ্কে হচ্ছে আপনারা পাঠাবেন। ওকে আচ্ছা ভাই আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। ওকে, তাহলে হচ্ছে এখন আমরা ক্লাস শেষ করতে পারি, ঠিক আছে? নেক্সট ক্লাসে হচ্ছে ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। ভাই আমি তো অফিসের কাজের জন্য আমি সবগুলা ক্লাস হয়ে করতে পারি নাই। আমি আমার ইমেল অ্যাড্রেসে শেয়ার করলে সবগুলা রেকর্ড ক্লাস কি একসাথে দেওয়া যাবে অ্যাডজাস্ট করে? ওটা তো একেবারে দিয়ে দিবে, আপনি মেসেঞ্জার গ্রুপে একেবারে দিয়ে দিবে, সবগুলো একসাথে। আমি মেসেঞ্জার গ্রুপে তো আমি নাই। হোয়াটসঅ্যাপে আছেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। দি হোয়াটসঅ্যাপে আছি এখন। যদি আমাকে একটু মানে আমার ইমেল অ্যাড্রেস শেয়ার করা হতো ভালো হতো আর কি। আমার ইমেল নেন না। না, আমি আমার ইমেলটা শেয়ার করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওইখানে যদি সবকটা ভিডিও একসাথে দিয়ে দিত, আমি হয়তো দেখে দেখে প্র্যাকটিস করে নিতাম আর কি, যেটা সমস্যা আর কি। আচ্ছা, এটা মনে হয় দেওয়া হয়েছিল, এরপরে ক্লাসগুলো দেয় নাই হয়তো। আচ্ছা, আমি আজকে আবার বলে দিব, ঠিক আছে রাহাত ভাই? একদম ওয়ার্ড থেকে শুরু করে যতগুলো হয়েছে এ পর্যন্ত সবগুলা। ওকে এটা ভাইয়া মেসেঞ্জার এন্ড হোয়াটসঅ্যাপ দুটো গ্রুপে শেয়ার করা হয়েছে। ওকে, শেয়ার কোর্স, আচ্ছা যাই হোক। ওকে, এখন তাহলে আমরা ক্লাসটা শেষ করতে পারি, ঠিক আছে? আর আমি যে লিঙ্ক দিব ওইখানে আপনারা ঢুকে হোম টাস্কটা পাঠিয়ে দিবেন, অবশ্যই এক্সেল ফাইল পাঠাবেন। ভাই একটা কথা ছিল, জি বলেন। ভাই ওই যে কিছু কিছু ফরম্যাটে দেখি যে আপনার প্রিন্ট এরিয়া একটা সিলেক্ট করা থাকে, পাশে নীল একটা বর্ডার মতো দেয়া থাকে, ওর বাইরে কোনো কিছু প্রিন্ট হয় না, মানে এইটা কিভাবে করে যদি একটু বলতেন। ওইটা আপনি কোন ভার্সন ইউজ করেন? আপনি মনে হয় 2007 সালের ভার্সন ইউজ করেন। না ভাইয়া, আমার হচ্ছে 16। 16? আপনি আমার ইমেইলে একটা স্ক্রিনশট পাঠাবেন, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি। ওকে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি জি ভাই বলেন। ইয়া, আমরা মোবাইলে যেরকম স্ক্রিনশট মারি, কম্পিউটারে এরকম স্ক্রিনশট মারার কোনো ইয়া হ্যাঁ আছে, শর্ট অবশ্যই কিবোর্ড? আছে, অবশ্যই আছে। শর্টকাট হচ্ছে কিবোর্ডে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এখানে উইন্ডোজ কি আছে না, উইন্ডোজ প্লাস শিফট এস দিলে স্ক্রিনশট হয়ে যাবে। জি জি। উইন্ডোজ শিফট প্লাস এস। আচ্ছা। আর ভাইয়া ক্লাসগুলো জমা দেব কোন গ্রুপে জমা দেব? আমি এখনো কোনো ক্লাস জমা দিতে পারি নাই। আচ্ছা, আজকে হচ্ছে আমি একটা ফর্ম লিঙ্ক দিয়ে দিব, ওখানে পাঠিয়ে দিয়ে আপনি মেসেঞ্জারে মেসেজটা ভালো করে করবেন আজকে। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে,
সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আসবেন। আর আমি একটু অসুস্থ, তো অনেক বেশি অসুস্থ, তো দোয়া করবেন সবাই। ইনশাআল্লাহ ভাইয়া ভালো হয়ে যাবে। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ।